আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা প্রবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে? এই প্রশ্নগুলো দিছে, জিয়াউল স্যার পাঠাইছে, বলছে স্যার এগুলো যেন একটু ক্লাসে আলোচনা হয়। তাহলে ঠিক আছে, আমি এগুলোই আজকে আলোচনা করে দিচ্ছি। কালকে যেহেতু পরীক্ষা, তাদের জন্য সবাই দোয়া করবেন। যাদের আগামীকালকে পরীক্ষা নয় তারাও দোয়া করবেন, যাদের আগামীকালকে পরীক্ষা সবাই সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে? আল্লাহ যেন তাদেরকে কবুল করে, সারা বছরের কষ্ট যেন সার্থক হয়। সর্বপ্রথম প্রশ্নটা আসি, দেখি 1 নম্বর প্রশ্ন, জরিমানা রেজিস্টার সম্পর্কে পুলিশ অফিসারের করণীয় কি আলোচনা করুন। প্রবিধানগুলো কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে? উত্তরগুলো উনি সাথে সাথে দিয়ে দিছে। জরিমানা রেজিস্টার সম্পর্কে পুলিশের কর্তব্য কি আলোচনা করুন। প্রবিধান 382। তাহলে কত? 382 পিআরবি। হ্যাঁ, উত্তর লেখাই আছে, তাই না? তারপরও একটু আপনারা লেখার সময় কিভাবে লিখবেন আমি একটু বলে দিলে আপনাদের লিখতে একটা সুবিধা হবে। আসেন, সর্বপ্রথম লিখবো, যদি সঙ্গে আবার দেয় জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার কাকে বলে, তাহলে লিখবেন থানা এলাকায় যে সকল অপরাধীদেরকে বিভিন্ন ধরনের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আচ্ছা, এখন একটু মেসেজ টেসেজ দেওয়ার দরকার নাই, সবাই একটু শোনেন, ঠিক আছে? থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধীদেরকে যখন অর্থদণ্ডে দণ্ডিত করা হয়, সেই অর্থদণ্ড আদায়ের জন্য আদালত কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিদের যে পরোয়ানা দেয়া হয়, সেই পরোয়ানাটাকে বলে জরিমানা পরোয়ানা। আর এই জরিমানা পরোয়ানার জন্য প্রবিধান 382 বিধি মোতাবেক বিপি ফর্ম নাম্বার 72-এ যে রেজিস্টারটি রক্ষণাবেক্ষণ করা হয় তাকে জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার বলে। তাহলে যদি সংজ্ঞা আসে বা টিকা আসে আপনারা এইভাবে লিখে দিবেন, ঠিক আছে? আরো একটু গুছিয়ে লিখতে পারেন। 1943 সালে প্রণীত পুলিশ রেগুলেশন 382 বিধি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় জরিমানা আদায়ের জন্য ওয়ারেন্ট আসলে সেই ওয়ারেন্ট গুলো রক্ষণাবেক্ষণের জন্য বিবি ফর্ম নাম্বার 72 মূলে যে রেজিস্টার মেইনটেইন করা হয় অথবা যে রেজিস্টার লিপিবদ্ধ করা হয়, যেভাবে লিখলে আপনার ভালো লাগে, তাকে জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার বলে। আচ্ছা, সংজ্ঞাটা গেল, যদি আসে এভাবে দিলেন, টিকা দিলেন। এবার আসেন পুলিশ অফিসারের কি কি দায়িত্ব, সে এই জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার কিভাবে কি করবে। এবার আসেন, জরিমানা ওয়ারেন্ট গুলো গেল, এটা কিন্তু নর্মাল ওয়ারেন্ট না, দেখেন এটা কিন্তু জরিমানা ওয়ারেন্ট, অর্থাৎ অর্থদণ্ডে দণ্ডিত করলে বা অন্য বিভিন্ন কারণে যদি জরিমানা হয়, সেই জরিমানা আদায়ের জন্য কিন্তু ওয়ারেন্টটা দেয়। তাহলে এই যে জরিমানা আদায়ের ওয়ারেন্টটা পাওয়ার পরে পুলিশ অফিসার এই ওয়ারেন্টটা তামিল করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে যাবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে লিখবেন এই জরিমানা পরোয়ানা অনুযায়ী উল্লিখিত পরিমাণে অর্থ আদায়ের চেষ্টা করবেন, বা কি করবেন, জরিমানার টাকা কি করবেন, ওই ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায়ের চেষ্টা করবেন। এখন জরিমানা আদায় হোক বা না হোক, সম্পূর্ণ হোক আংশিক হোক, সেই বিষয়টা আদালতকে জানাতে হবে, ওয়ারেন্টটি আদালতে ফেরত পাঠাতে হবে। জরিমানা পরোয়ানার কিন্তু সুনির্দিষ্ট একটা ডেট থাকবে, যেমন আমাদের গ্রেপ্তারি পরোয়ানায় কিন্তু ডেট থাকে না, শুধু থাকে কি পরবর্তী শুনানির দিন ধার্য থাকে। কিন্তু জরিমানা পরোয়ানাতে আবার ডেট থাকবে। আপনি যে পরোয়ানাগুলো পেলেন 6 মাসের মধ্যে এই পরোয়ানাগুলো ফেরত পাঠাতে হবে আদালতে। তাহলে প্রথম কার্যক্রম, ওয়ারেন্টি তামিল করবেন পুলিশ অফিসার। এভাবে যদি আপনার বেশি কঠিন লাগে এভাবে লিখবেন। তাহলে পরোয়ানাটা তামিল করবেন কিভাবে, সম্পূর্ণ জরিমানা আদায় হোক আর আংশিক আদায় হোক, পরোয়ানা আদালতে ফেরত পাঠাবেন। পরোয়ানা ফেরত পাঠানোর পরেও যদি মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি বাকি যে জরিমানার অংশটুকু আছে যে আংশিক দিল সে দিতে পারবে, তখন আবার আদালতকে জানাতে হবে, আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। ইন্সপেক্টরের অধস্তন কোনো কর্মকর্তা সাধারণত এই সকল বিষয় সম্পর্কে তদন্ত করবেন না। তাহলে ইন্সপেক্টরের অধস্তন কর্মকর্তা তদন্ত করবেন না, তাহলে ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা এই বিষয়গুলো তদন্ত করবেন। আদালত চাইলে আপনি পরোয়ানা 6 মাসের মধ্যে যে পাঠালেন, এই পরোয়ানাগুলো পুনরায় আবার আদালত ইস্যু করতে পারবে। ওই বাকি যে জরিমানার অর্থ এটা সংগ্রহের জন্য আদালত চাইলে নতুন করে ওয়ারেন্ট জারি করতে পারবে। আচ্ছা, এটা আদালতের কার্যক্রম, এটা কিন্তু আপনার কার্যক্রম নয়। তাহলে আপনি এগুলোই লিখবেন। এরপরে আসেন, যে ব্যক্তি ঋণটা খেলাপ করলো বা যে ব্যক্তি কোনো কারণে জরিমানার টাকাটা দিতে পারলো না, পরবর্তীতে তিনি যদি সামর্থ্যবান হন, তখন আবার আপনাকে ওই বিষয়ে রিপোর্ট করতে হবে। তাহলে পুলিশ অফিসারের দায়িত্ব কি, যে ব্যক্তি ঋণ খেলাপ করলো বা যে ব্যক্তি জরিমানার টাকা, ঋণ খেলাপ না, দুঃখিত, জরিমানা খেলাপ করলো যিনি, তাকে কি করবে, পরবর্তীতে সামর্থ্যবান হলে আদালতে তিনি এই বিষয়টা রিপোর্ট করবেন। আর যদি গিয়ে দেখেন কোনো ধন সম্পত্তি নাই, তাহলে তিনি মন্তব্যের কলামে লিখবেন ইনভার্টেড কমার ভিতরে ধন সম্পত্তি নাই। তাহলে এগুলো কিন্তু পুলিশের দায়িত্ব ছিল। এবার আসেন, নতুন যখন ওয়ারেন্ট আসবে, জরিমানা ওয়ারেন্ট, এগুলো আপনাকে কি করতে হবে, লাল কালি দিয়ে রেজিস্টারে ওয়ারেন্ট জরিমানা পরোয়ানা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। এবং মূল ওয়ারেন্টের নম্বর, বাৎসরিক নম্বর, ওয়ারেন্টের নম্বর এবং বাৎসরিক নম্বর উল্লেখ করতে হবে। কোনো ব্যক্তি যদি মারা যান, যার আপনি জরিমানার জন্য ওয়ারেন্ট পেয়েছেন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তখন আপনি কি করবেন, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে সেই সম্পর্কে তিনি কোনো সম্পত্তি কোথাও রেখে গেছে কিনা এটার উপরে একটা রিপোর্ট প্রেরণ করতে হবে। তাহলে এগুলো সব পুলিশ অফিসারের দায়িত্ব, ঠিক আছে? এরপরে আসেন জরিমানার যে অর্থগুলো
সংগ্রহিত সকল অর্থ ওয়ারেন্ট যখন ফেরত পাঠাবেন টাকাগুলো আপনি আদালতে প্রেরণ করবেন। কার কাছে? যে আদালত ওয়ারেন্টটা ইস্যু করলো সেই আদালতের করণিকের কাছে, ম্যাজিস্ট্রেটের করণিকের কাছে আপনি পাঠাবেন। বাকি কার্যক্রমগুলো আমাদের নয়, এগুলো ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। তাহলে পুলিশের কি কি দায়িত্ব পেয়েছেন? সর্বপ্রথম জরিমানা পরোয়ানাটি তামিলের চেষ্টা করবেন, সংশ্লিষ্ট অর্থ জরিমানার অর্থ আদায়ের চেষ্টা করবেন, আদায় করা আংশিক হোক আর সম্পূর্ণ হোক সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরোয়ানা আদালতে প্রেরণ করবেন। এরই উপর ভিত্তি করে আদালত চাইলে নতুন করে পরোয়ানা দিতে পারে, তখন এই পরোয়ানাও তামিলের ব্যবস্থা করবেন। ইন্সপেক্টরের অধস্তন পদমর্যাদার কর্মকর্তা যেন এগুলো কি করেন না, এগুলো বিষয়ে তদন্ত না করেন। কোন ব্যক্তি যিনি জরিমানা খেলাপ করেছেন সেই ব্যক্তি পরবর্তীতে সামর্থ্যবান হলে এই সম্পর্কেও রিপোর্ট দিতে হবে। নতুন পরোয়ানা পেলে রেজিস্টারে লাল কালিতে এন্ট্রি করতে হবে। আবার কি করবেন? কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার কোনো সম্পত্তি, ওই যে আপনারা পড়ছেন না ৭০ ধারা মরার পরেও শান্তি নেই পেনাল কোডে, দেখেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলেও তার রেখে যাওয়া সম্পত্তি থেকে জরিমানা কিন্তু আদায়যোগ্য হবে। ঠিক আছে, এভাবে আমরা লিখবো। এই গেল পুলিশ অফিসারের এগুলো দায়িত্ব। এরপরে টাকাগুলো যে আপনি আদায় করলেন এগুলো আপনি যখন ওয়ারেন্টটা পাঠাবেন তখন টাকাগুলো পাঠিয়ে দিবেন। পরের প্রশ্নে যাব, ঠিক আছে? কত? ৩৮২ পুলিশ অফিসারের দায়িত্ব। এবার আসেন, কোন কোন অপরাধী ফেরারি অপরাধী হিসেবে গণ্য হবে? ৩৭৮ বিধি, ৩৭৮ দণ্ডপ্রাপ্ত আসামি রেজিস্টার, মাত্র 4টা লাইন লিখবেন যদি বলে কোন কোন অপরাধীকে ফেরারি আসামি বলা হয়। আসেন একটু দেখি, এই যে আমরা যুগপৎ অভিযান পড়ছি না, যুগপৎ অভিযানও কিন্তু এই ৩৭৮-এর ভেতরেই আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। তাহলে আসেন, কোন কোন অপরাধীকে কি বলা হয়? ফেরারি আসামি বলা হয়। লিখবেন, নিম্নলিখিত অপরাধীদেরকে, যদি প্রবিধান লিখতে চান প্রবিধান ৩৭৮ বিধি মোতাবেক নিম্নলিখিত অপরাধীদেরকে কি বলা হয়? ফেরারি আসামি বলা হয় বা ফেরারি অপরাধী বলা হয়। কাদেরকে? যে সকল ব্যক্তির বিরুদ্ধে কোনো আমলযোগ্য অপরাধের দরুন অভিযোগ আনা হয়েছে। তাহলে দেখেন, আপনি এফআইআর করছেন, এফআইআর লিপিবদ্ধ হয়েছে, হ্যাঁ ৩৭৮-এর ঘ যেটা লিখছো এটা হচ্ছে ওই যে সিমুলটেনিয়াস ড্রাইভ বলে বা সিমুলটেনাস ড্রাইভ বলে, এটাকে এস ড্রাইভও বলে, বা দণ্ডপ্রাপ্ত আসামির রেজিস্টার একই সাথে যুগপৎ অভিযান, দুঃখিত। তো আসেন তাহলে আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো ফেরারি আসামি কারা কারা। 4 শ্রেণীর অপরাধীদেরকে ফেরারি আসামি বলা হয়। প্রথমে হলো যার বিরুদ্ধে এজাহার হলো অথবা আমলযোগ্য অপরাধে মামলা দায়ের হয়েছে কিন্তু তিনি নাই, ফেরার হয়ে গেছেন এইরকম, অথবা পুলিশ বারবার বারবার করে আদালত থেকে সমন জারি করছে কিন্তু কোনোভাবেই তাকে হাজির করতে পারে নাই, এটাও হতে পারে। এই সবগুলো মিলে কিন্তু একটা। এরপরে আসেন যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, চার্জশিট, এই 3টা মিলে একটা। এক। দ্বিতীয় অপশন আসেন, যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পালিয়েছে বা পুলিশের লকআপ থেকে যিনি পালিয়েছেন, এই ধরনের ব্যক্তি। তাহলে যে ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন সেই ব্যক্তিও কি হবেন? ফেরারি অপরাধী বলে গণ্য হবেন। 2টা গেল। 3 নাম্বার পয়েন্ট আসেন, যে ব্যক্তি 87 ধারার অধীনে হুলিয়া জারি করা হয়েছে সেই ব্যক্তি। তাহলে পলাতক দেখেই তো সে হুলিয়া জারি করছেন, তাই না? ঘোষিত অপরাধী তিনিও কিন্তু কি হবেন? ফেরারি আসামি। এবার আসেন, ফেরার মানে আমরা তো বুঝি পালাই গেছে, যে যাকে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। এরপরে আসেন, এমন কোন অপরাধী যেই ব্যক্তি আপাতত জামিনে আছে কিন্তু জামিনদারকে সংবাদ দেওয়ার পরেও তাকে জামিনদার আদালতে হাজির করতে পারছেন না, সে ব্যক্তিও কিন্তু ফেরারির মধ্যেই গণ্য হবে। তাহলে আমরা লিখবো ফেরারি আসামি আসলে নিম্নলিখিত অপরাধীদেরকে ফেরারি আসামি বলা হয়। এই 4টা, ঠিক আছে? পরের প্রশ্নে যাব। কত বিধি পড়লাম আমরা? ৩৭৮ বিধি। ক খ গ ঘ দেওয়ার দরকার নাই, যদি একেবারে ড্যাম শিওর থাকেন যে না, তাহলে আপনারা ৩৭৮-এর খ বিধি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাব। নিরীক্ষণ সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য লিখুন। নিরীক্ষণ সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য লিখুন। তাহলে আসে নজরদারি বা সার্ভিলেন্স কাকে বলে, এরকম যদি একটা আসে নজরদারি কাকে বলে, তাহলে ৩৩৬, ৩৭, ৩৮ এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? পরপর কয়েকটা ধারা কিন্তু নজরদারি সম্পর্কে বলা আছে। সেদিন জিজ্ঞাসা করছিলাম, আপনারা করতেছেন, বলতেই পারছেন না। তাহলে যদি নিরীক্ষণ বা সার্ভিলেন্স আসে, সার্ভিলেন্স আসলে লিখবেন সার্ভিলেন্স ইংরেজি প্রতিশব্দ, যার বাংলা অর্থ হলো কি? আবিধানিক অর্থ নিরীক্ষণ রাখা বা নজরদারিতে রাখা। সাধারণত 5 বছর, গত 5 বছরের মধ্যে যে অপরাধীরা ডাকাতি, চুরি, সিঁদেল চুরি, অপহরণ, চোরাচালান সংক্রান্ত অপরাধ, এই ধরনের অপরাধে দণ্ডিত হয়েছেন অথবা এই ধরনের অপরাধে সন্দেহযুক্ত, যাদেরকে সন্দেহ করা হচ্ছে এখনো দণ্ডিত হয় নাই কিন্তু তাদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহ আছে, এই ধরনের ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখা হয়, নজরদারিতে রাখা হয়। তাহলে যদি নিরীক্ষণের সংজ্ঞাটা আসে কিভাবে লিখবেন? নিরীক্ষণ কথাটির অর্থ হলো সার্ভিল্যান্স, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশৃঙ্খল জীবনযাপন, থানা এলাকায় সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি বা জীবনযাপন ব্যবস্থা পরিচালনা করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রবিধান ৩৩৬ বিধি মোতাবেক
এই ধরনের অপরাধীদেরকে, যাদের কথা বললাম গত 5 বছরে এই অপরাধ করছে বা সন্দেহজনক, এই ধরনের অপরাধীদের উপরে সতর্ক দৃষ্টি রাখেন। এই সতর্ক দৃষ্টি রাখার যে পদ্ধতি, তাকেই বলে নিরীক্ষণ বা নজরদারি। তাহলে বুঝতে পারছি কিভাবে সংজ্ঞা লিখবো। এরপরে আসেন আপনি নিরীক্ষণ সম্পর্কে পুলিশ অফিসারের কি কি দায় দায়িত্ব। সাধারণত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরেই সমস্ত কিছু বর্তায়, তাই না? তবে একজন সাব ইন্সপেক্টর, অর্থাৎ এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, তাহলে আমরা ধরে নিতে পারি সাব ইন্সপেক্টর। তাহলে একজন সাব ইন্সপেক্টর প্রত্যেক মাসে একবার, ভেতরে যদি পড়েন দেখবেন 1 মাসের কম নয় বলা আছে, আবার ভাষ্য যদি পড়েন ভাষ্যে বা লেখা আছে প্রতি মাসে কমপক্ষে একবার। দাঁড়ান আমি একটু বলে দিই কোন লাইনে লেখা আছে, এটাও আপনারা দেখতে পারবেন। আচ্ছা যাক, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু দেখলাম একটু আগে যে যদি প্রত্যেক মাসে একবার করে কমপক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে গিয়ে দেখে আসবেন, নিরীক্ষণ করে আসবেন ওই ব্যক্তিদেরকে। এবার আসেন নিরীক্ষণে কি কি দায়িত্ব। তাহলে প্রথমে হলো একজন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অর্থাৎ সাব ইন্সপেক্টর, তিনি কি করবেন, 1 মাসের কম নয় এমন সময়ের মধ্যে 341 প্রবিধান, প্রবিধানগুলো তো বলতেছি 36 তো বললাম, ওটাতে সংজ্ঞা, আর এটাতে লিখবেন 341-এ লিখবেন পুলিশ অফিসারের দায়িত্ব। তিনি গিয়ে এটা কি করবেন, নজরদারিতে যাদেরকে রাখা আছে তাদেরকে দেখে আসবেন, বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, চৌকিদারদেরকে বলবেন একটু দেখিস, এই যে তাদের উপরে একটু নজর রাখবেন। চৌকিদারদেরকেও বলবেন, এখন চৌকিদাররা না দেখলে কি শাস্তি না শাস্তি এটা তো আপনার দেখার ব্যাপার না, প্রশ্ন যা চাবে তাই লিখবো, ছোট করে লিখবো। তাহলে আসেন, আপনি আসলেন জিডিতে নোট দিলেন, চৌকিদারদেরকে খোঁজ খবর রাখতে বললেন, এটা আপনার দায় দায়িত্ব। এবার আসেন আর কাকে কাকে রাখবেন, যাকে নিরীক্ষণে রাখা হয়েছে তার অভ্যাস, তার পূর্বপুরুষ, তার সহযোগী আসামি যারা, তাদের সম্পর্কেও আপনাকে খোঁজ রাখতে হবে। এবার আসেন সিনিয়র অফিসারদেরও দায়িত্ব আছে, তারা কি করবে, এই বিষয়টা অবজারভেশনে রাখবে, অর্থাৎ সুপারভিশন করবে, তদারকি করবে। কে কে, সার্কেল সহকারী পুলিশ সুপার স্যার, তিনি কি করবেন, পুলিশ সুপার স্যার অর্থাৎ এসপি স্যারের নিয়ন্ত্রণাধীন থেকে তাদেরকে কি করবেন, নিরীক্ষণ করতেছে কিনা তারা ঠিকভাবে, এই বিষয়টা তারা আবার সুপারভিশন করবেন। এরপরে আসেন অপরাধের ধরন অনুযায়ী আপনাকে নিরীক্ষণ করতে হবে। আপনি কিভাবে নিরীক্ষণ করবেন, মনে করেন একটা লোক সিধেল চোর, আপনি তার বাড়িতে রাত্রিবেলা খোঁজ নেবেন, দিনের বেলা খোঁজ নিয়ে তো লাভ নাই, সে তো দিনে বাসায় থাকেই। তাহলে আমাদের গ্রামে বলে, তাকে এই কথাটা না বলি, যে যেমন ব্যক্তি তাকে সেইভাবেই খোঁজ রাখতে হবে। যে পকেট মার, আপনি তাকে বাসায় খুঁজলে পাবেন না, তাকে হাট বাজার জন সমাগম যেখানে, সেখানে তাকে খুঁজতে হবে। আবার যেই ব্যক্তি সিরিয়াল চুরি করে, সেই ব্যক্তিকে রাত্রে গিয়ে তার বাড়িতে আপনাকে খোঁজ রাখতে হবে। এই কথাটাই বলা আছে গয়ে। ঠিক আছে, তাহলে যে যারা অপরাধের সাথে জড়িত, এই ধরনের ব্যক্তিদেরকে যাদেরকে আপনি নিরীক্ষণে রেখেছেন, সেই ব্যক্তিদেরকে তাদের অপরাধের ধরন অনুযায়ী নিরীক্ষণে রাখতে হবে। অর্থাৎ যাকে যে সময় অপরাধের সম্ভাবনা সেই সময় তাকে নিরীক্ষণে রাখতে হবে। যদি কাউকে বাড়িতে না দেখেন অথবা কোনো ব্যক্তি যদি বাড়িতে অনুপস্থিত থাকে, সঙ্গে সঙ্গে এই বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। পরবর্তীতে তিনি যখন ফিরে আসবেন, তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে যে আপনি কোথায় গিয়েছিলেন, তিনি আবার সত্য মিথ্যা বলছেন কিনা সেটাও আবার আপনাকে যাচাই করতে হবে। এগুলো আপনি পুলিশ অফিসার হিসেবে আপনার দায়িত্ব। ঠিক আছে, এরপরে আসেন বিশেষ করে আপনি সোর্স নিয়োগ করতে পারবেন, সোর্সের ব্যয়ও আপনি পাবেন, তো এগুলো এখানে যুক্ত হবে না। শুধুমাত্র গোপনে প্রকাশ্যে আপনি তাকে খোঁজ খবর রাখার জন্য সোর্স নিয়োগ করতে পারবেন। এরপরে আপনি কি করবেন, বৃত্তান্ত শিটেও এসে এগুলো লিপিবদ্ধ করবেন, অর্থাৎ হিস্ট্রি শিটের ভেতরেও ওই ব্যক্তি নিরীক্ষণে যদি থাকে, পূর্বে যদি দণ্ডপ্রাপ্ত হয়, আমরা দেখলাম না 2 ধরনের অপরাধী, দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং সন্দেহযুক্ত, তাহলে তার বিরুদ্ধে যদি হিস্ট্রি শিট আগে থেকেই থেকে থাকে, সেখানকার মন্তব্য কলমেও আপনাকে এগুলো লিখে ফেলতে হবে। এই তো, তাহলে নজরদারি সম্পর্কে কি কি করবে বুঝতে পারলাম না আমরা। প্রথমে প্রতি মাসে কমপক্ষে একবার গিয়ে নজরদারি করে আসবে, দেখে আসবে, চৌকিদারদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবে, সিনিয়র অফিসাররা এই বিষয়ে সুপারভিশন করবে, কোন ব্যক্তি কি অপরাধী সেই অপরাধের ধরন অনুযায়ী তাকে নজরদারিতে রাখতে হবে। এরপরে কি, কেউ যদি বাড়িতে না থাকে তখন আপনি কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এরপরে এসে সোর্স নিয়োগ করতে পারবেন, বৃত্তান্ত শিটে এটা উল্লেখ করবেন। আপনি যদি বেশি না 7টা পয়েন্ট ছোট ছোট করে লিখতে পারেন, আপনার একদম পাতাটাও ভরে গেল, বৈশিষ্ট্যের মতো হলো, দেখতেও সুন্দর লাগলো। পুলিশ অফিসারের দায়িত্ব, বা অনেক সুন্দর। নিচে লিখে দিলেন প্রবিধান 341 বিধি, যদি সংজ্ঞা সহ থাকে তাহলে সংজ্ঞা 336, 37, 38 দিতে পারেন, নিচে দিলেন 341। তাহলে দেখেন প্রশ্নটা কতটা স্ট্যান্ডার্ড হলো। আপনার এত বেশি প্যারা প্যারা করে সারা খাতা ভরিয়ে আপনার তো লেখার দরকার নাই, সংক্ষেপে লেখেন, টু দা পয়েন্টে লেখেন, ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা পরের প্রশ্নে যাব আমরা। মোবাইল লক হয়ে যাচ্ছে এই জন্য একটু টাইম নিচ্ছি, আমি খুবই দুঃখিত। ভ্রাম্যমাণ দল সম্পর্কে পুলিশ অফিসারের কর্তব্য আলোচনা করুন। ভ্রাম্যমাণ দল, এই যে এটা একটু বলি, ভ্রাম্যমাণ দল বলতে সাধারণত কাদেরকে বোঝায় এই বিষয়টা আগে আপনাদেরকে একটু বুঝতে হবে। সাধারণত দেখবেন মোবাইল টিম থাকে না, এগুলা বেদে হরিজন এই জাতীয় এগুলো লোক থাকে কিছুদিনের জন্য কোথাও গিয়ে বসতি গাড়ে, তাই না?
আচ্ছা, কিছুদিনের জন্য গিয়ে কোথাও বসবাস করে অনির্দিষ্ট সময়ের জন্য, এই ধরনের অপরাধীদেরকে তারাও কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ করেন, যেহেতু তারা ভ্রাম্যমাণ, তাদেরকে ওইভাবে পুলিশের তদারকি উপেক্ষা করতে পারে। তখন কিন্তু ওই যে দেখবেন হইচই বিজ্ঞাপন, ওদেরকে নিয়ে হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয় বা তাদের বিরুদ্ধে জারি করা যায়। তাহলে এই যে ভ্রাম্যমাণ দল আসলে দেখবেন 351 বিধির লেসটা হচ্ছে 352 বিধি, এখানেই এই ভ্রাম্যমাণ দলকে আপনি কিভাবে নজরদারিতে রাখবেন সেই কথাগুলো বলা আছে। তাহলে ভ্রাম্যমাণ দল বলতে কাদেরকে বোঝায় দেখেন, ডোম, করোয়াল, ইরানি, মিনকা, মাদারি, সান্দার্স, এই ভাষাগুলো জীবনেও আমরা শুনি নেই অনেকে, তাই না? তো এগুলো হলো বিভিন্ন উপজাতি বা জাতের লোক যারা বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ জীবনযাপন করে, নিজেদের কোনো বাড়িঘর নাই, তারাও ক্রাইম করে, করে না? তাদেরকে আপনি কিভাবে নজরদারিতে রাখবেন, পুলিশ অফিসারের দায়িত্ব কি, এগুলো হলো এই বিধিতে বলা আছে। যদিও আমার কাছে কম গুরুত্বপূর্ণ, তো যেহেতু এসেছে প্রশ্নটা একটু না আলোচনা করলে খারাপ হয়। তাহলে আসেন, ভ্রাম্যমাণ দল সম্পর্কে সর্বপ্রথম কোনোভাবেই দেরি না করে আপনাকে থানায় রিপোর্ট করতে হবে। যে ব্যক্তি জানলো, তাহলে যার গ্রামের সীমানায় ঘটলো, কার এটা দায়িত্ব, চৌকিদারের দায়িত্বের মধ্যে পড়লো, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিষয়ে অবগত করলেন। ওসি সাহেবের দায়িত্ব হলো তিনি জানার সাথে সাথে ঘটনাস্থলে রওনা হবেন, তাদেরকে দেখবেন যে আসলেও তাদের দ্বারা কোনো অপরাধ সংগঠন হতে পারে কিনা। বিশেষ করে দিনে এবং রাত্রেও তাদেরকে নজরদারিতে রাখতে হবে। যদি মনে হয় যে না, তারা সেই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত নন, তাহলে তাদের উপরে এত বেশি কড়াকড়ি নিরীক্ষণের প্রয়োজন নাই। এটাই বলছে, তাদের কাজে বাধা সৃষ্টি করা যাবে না। এরপরে আসেন, তারা যদি কোনো ধরনের অপরাধ সংগঠন করে বা কারো বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়, তাদের বিরুদ্ধে একইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। মফস্বল ডিউটি করবেন যে অফিসার, তিনি মফস্বল ডিউটি করার সময় আবার তাদেরকে দেখে আসবেন, আবার এই বিষয়ে মফস্বল ডায়েরিতেও নোট দিবেন, লিপিবদ্ধ করবেন। এগুলো আপনারা এমনিই লিখতে পারবেন, ইনশাল্লাহ কমন সেন্স থেকে লিখতে পারবেন। মনে করেন আপনাদের এলাকায় একটা বেদেরা আসছে, একটা বেদের টিম আসছে, তাদেরকে সন্দেহ হলে কি করবেন, সন্দেহ না হলে কি করবেন, কিভাবে ওসি তাদেরকে নজরদারিতে রাখবেন, এই বিষয়টাই শুধু আপনি তুলে দিতে পারেন। যদি তাদেরকে দিয়ে কোনো অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, একদম সিআরপিসির প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারবেন। এই 4-5টা পয়েন্ট লিখে দেবেন, হয়ে যাবে। পরের প্রশ্নে যাব। ইতিবৃত্ত সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য লিখুন। এটা হচ্ছে হিস্ট্রি শিট, কিভাবে লিখবেন। এবার আসেন, ইতিবৃত্ত সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য লিখবেন। তাহলে ইতিবৃত্ত সর্বপ্রথমে একটু ছোট্ট একটু বর্ণনা দিয়ে, যে ইতিবৃত্ত বলতে সাধারণত ভিসিএনবি বা ভিলেজ ক্রাইম নোটবুকের কত নম্বর অংশ, 4 নম্বর অংশকে বোঝানো হয়েছে। ইতিবৃত্ত হলো কোনো অপরাধী, যে ব্যক্তি অভ্যাসগত অপরাধী, হ্যাঁ 4 নম্বর অংশ, অভ্যাসগত অপরাধী বা যার অপরাধী হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্দেহযুক্ত এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে তাদের পূর্ব জীবনের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবধি সকল ধরনের অপরাধের তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে। পুলিশ অফিসারের দায়িত্ব নিম্নে আলোচনা করা হলো। পুলিশ অফিসার কি করবে দেখেন, যারা অভ্যাসগত অপরাধী বা যারা সন্দেহজনক, তাদের সম্পর্কে ইতিবৃত্ত পত্রে তাদের জন্য রেজিস্টার খুলবে। সোজা কথা, এখানে তাদের সকল অপরাধের বর্ণনা লিপিবদ্ধ করবেন। তিনি যদি দণ্ডপ্রাপ্ত হন তাহলেও লিপিবদ্ধ করতে পারবেন, আবার তিনি যদি সন্দেহযুক্ত হন, এখনো দণ্ডপ্রাপ্ত হননি, তাদের নামও কিন্তু ইতিবৃত্ত পত্রে লেখা যাবে। এবার দেখেন, কোন অপরাধী দণ্ডপ্রাপ্ত হয়েছে, দণ্ডপ্রাপ্ত হলেই আপনি যে তার নামে হিস্ট্রি শিট খুলে ফেলবেন, এরকম কিন্তু কথা নাই। মনে করেন কোনো একজন ব্যক্তি, তিনি ঘর ভাঙার সরঞ্জাম আছে তার কাছে, তিনি এইভাবেই অপরাধ করেন, অভ্যাসগত ভাবে তিনি তার এগুলোই করেন, শীত কাটেন, তাহলে তখন আপনি তার বিরুদ্ধে ইতিবৃত্ত পত্র খুলতে পারবেন। কিন্তু যদি কোনো অপরাধী, সে গোপন প্রণয়ের জন্য সে ঘর ভাঙছে মানুষের, মনে করেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য শীত কাটছে, তাই বলে তো সে অভ্যাসগত অপরাধী নয়। এই এই কথাগুলো ভেতরে বলা আছে যে সবার জন্য কি করা যাবে না, সবার জন্য তথ্য তালিকা খোলা যাবে না। দণ্ডপ্রাপ্ত হলেই যে তথ্য তালিকা খুলতে হবে এমন কোনো কথা নেই। যারা অভ্যাসগত অপরাধী অথবা যাদেরকে দিয়ে ঘটনা ঘটতে পারে এখনো দণ্ডপ্রাপ্ত হয় নাই, তার মানে তার বিরুদ্ধে খোলা যাবে না এমন নয়, তার বিরুদ্ধেও কিন্তু খোলা যাবে। বিশেষ করে পশু চোর চক্রের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ইতিবৃত্ত পত্র খুলতে হবে। কে নির্দেশ দিবেন? সার্কেল সহকারী পুলিশ সুপার, তিনি নির্দেশ দিবেন, তার নির্দেশে ইতিবৃত্ত পত্র লিপিবদ্ধ হবে। এবার আসেন, যাদেরকে নিরীক্ষণে রাখবেন, নিয়মিতভাবে নিরীক্ষণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ওই গ্রামটা পরিদর্শনে যান, তখন তিনি তাদেরকে অবশ্যই গোপনে তদন্ত চালিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ খবর নিবেন। এরপরে আসেন, এই যে আপনি ইতিবৃত্ত পত্রটা লিখবেন, এটাতে একটা ক্রমিক নম্বর থাকবে। এই তালিকার ক্ষেত্রে ধারাবাহিক ক্রমিক নম্বর ব্যবহার করতে হবে। শুরুতেই একটা সূচিপত্র থাকবে, এই সূচিপত্র দেখে আপনি বুঝতে পারবেন কোন গ্রামের অপরাধীর নাম কোন অংশে লিপিবদ্ধ, দুঃখিত, কোন অংশে লিপিবদ্ধ হয়েছে।
এবার আসেন যাদের বিরুদ্ধে আপনি হিস্ট্রি শিট খুললেন, এরকম লোক আপনার এলাকায় 3 মাস ধরে নাই, পরে আপনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন অন্য থানা এলাকায় চলে গেছে, তখন আপনি সেখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই ইতিবৃত্ত পত্রের যে ফটোকপি অথবা অনুলিপি আপনি সেখানে প্রেরণ করবেন। 3 মাসের বেশি যদি অন্য এলাকায় বসবাস করে, আর যখন আপনি পাঠাবেন উপরে লিখবেন গোপনীয়। এগুলোই একজন পুলিশ অফিসারের দায়িত্ব। আমরা পরের প্রশ্নে যাব। তাহলে প্রবিধান কত বিধি? 401 বিধি লিখবেন। এরপরে আসেন মালখানা রেজিস্টার সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য লিখুন। মালখানা রেজিস্টার, মালখানা রেজিস্টার কত বিধি? 526 বিধি মালখানা রেজিস্টার। এবার আসেন দেখি মালখানা রেজিস্টার সম্পর্কে পুলিশ অফিসারের কি কি দায়িত্ব। তাহলে আসেন সর্বপ্রথম মালখানা রেজিস্টারটা একটু বুঝি। মালখানা রেজিস্টার হলো আদালতের যে মালখানা রেজিস্টার, অর্থাৎ কোর্টে যে কি করে, কোর্টে সকল প্রকারের প্রপার্টি যে যায়, যাওয়ার পরে বিপি ফর্ম নাম্বার 100-তে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় সেই ব্যক্তি কি করেন, সেই ভারপ্রাপ্ত অফিসার বিপি ফর্ম নাম্বার 100-তে এই রেজিস্টারটি রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে এটা হলো প্রথম দায়িত্ব, তাই না? তাহলে বিপি ফর্ম 100-তে তিনি মালখানা রেজিস্টারটা রক্ষণাবেক্ষণ করবেন। যখন কোনো সম্পত্তি কোনো মালিককে ফেরত দেওয়া হবে, তখন অবশ্যই তিনি যেই সম্পত্তিটা ফেরত দিবেন সেটা 10 নম্বর কলামে লিপিবদ্ধ করবেন। এই যে রেজিস্টারের অনেকগুলো কলাম থাকবে, তার মধ্যে 10 নম্বর কলামে সেই বিষয়টা লিপিবদ্ধ করবেন। অনুমোদন প্রাপ্ত অফিসার, দেখেন অনুমোদনের আদেশ যাকে দেয়া হয়েছে, অর্থাৎ যিনি এই রেজিস্টারের রক্ষণাবেক্ষণকারী, তিনি 10 নম্বর কলামে লিপিবদ্ধ করবেন। আবার যে ব্যক্তিকে সম্পদ ফেরত দেওয়া হচ্ছে, এই প্রাপ্তি রসিদটা আবার 14 নম্বর কলামে ওই ব্যক্তির স্বাক্ষর সমেত নিতে হবে আর কি। তাহলে গেল দুইটা দায়িত্ব, তিনটা দায়িত্ব গেল। দেখেন রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সম্পত্তি কিভাবে ফেরত দিবে, কোথায় সিগনেচার নিবে। এবার আসেন হয়রানি এড়ানোর জন্য যেগুলো ছোট ছোট জিনিসপত্র, সেগুলো মালিককে ফেরত দিতে পারবেন, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। বেতনের যখন স্কট যায়, এই বেতন স্কটের সাহায্যে কি করবেন তিনি, এই ছোট ছোট মালামালগুলো সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়ে দিবেন। দেখেন সুন্দর করে লেখা আছে। তাহলে কতগুলো দায়িত্ব পেলাম। ছোট ছোট জিনিসপত্র ওসির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবেন। দরকার হলে বেতন স্কটের সাহায্যে এই এই মালামালগুলো প্রেরণ করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিকে পৌঁছানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, তিনি আর কি দিবেন। এবার আসেন যে জিনিসপত্রগুলো আদালতের মোটেই প্রয়োজন হয় না কিন্তু গুরুত্বপূর্ণ, স্বর্ণ রৌপ্য দামি জিনিস যেগুলো অলংকার হতে পারে, এগুলো কি করবেন তিনি এই মালখানায় না রেখে ট্রেজারিতে জমা দিবেন। ট্রেজারি আমরা জানি না, এটা স্পেশালি সিকিউরড একটা আলাদা জায়গা যেখানে সম্পদের কক্ষ, এখানে জমা রাখা হয়। ট্রেজারি আরো বেশি না, মানে আরো বেশি কি বলবো, সুরক্ষিত একটা জায়গা। তাহলে যেগুলো আপনার দরকার নাই বা কোর্টের যেগুলো প্রয়োজন হলো না, সেই মালামালগুলো ট্রেজারিতে প্রেরণের ব্যবস্থা করতে হবে। যেগুলো নগদ টাকা পয়সা থাকবে, এগুলো ছোট বাক্সে করে কোষাধ্যক্ষের দায়িত্বে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু দায়িত্ব। সম্পত্তি যদি পচনশীল হয় সেক্ষেত্রে কি করবেন, এগুলো টাকাতে রূপান্তর করতে হবে। কিভাবে টাকাতে রূপান্তর করবেন আমরা জানি না, 523-24-25 সিআরপিসি। তাহলে টাকাতে রূপান্তর করে আপনাকে এটা, এর জন্য ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আদেশের ব্যবস্থা করতে হবে। এরপর আসেন ওই যে আপনি 51-52 ধারায় দেহ তল্লাশি করে মালামাল পেয়েছেন, এই মালামালগুলো বন্দির সাথে প্রতিবেদন সহ কোর্টে প্রেরণ করবেন। এবং পরবর্তীতে এগুলো ভারপ্রাপ্ত স্কটের সাথে, মানে স্কট যখন আপনি বন্দিকে স্কট করে পাঠাবেন, তখন এগুলো বন্দির সাথে এগুলো আদালতে পাঠিয়ে দিবেন। তখন আদালতের মালখানার যিনি দায়িত্বে থাকবেন, তিনি একইভাবে এগুলো নিষ্পত্তির ব্যবস্থা করবেন। এছাড়াও এছাড়াও আদালতের অফিসার মানে কোর্ট অফিসারের দায়িত্ব মূলত, তিনি দেখবেন ওই মালামালের জন্য বন্দির নিকট থেকে রক্ষিত যে রসিদ থানার অফিসারগণ সেটা অনুমোদন করেছেন কিনা, মানে 322-এ আপনি কোনো তালিকা তৈরি করেছিলেন কিনা, এগুলো আবার দেখবেন। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। প্রত্যেক বছর 1 জানুয়ারিতে অনিষ্পন্ন যে মালামাল, যেগুলো কোনোভাবেই নিষ্পন্ন করা গেল না, সেগুলো লাল কালি দিয়ে জেড টানতে হবে। এবং সার্কেল সহকারী পুলিশ সুপার স্যার তিনি কি করবেন, প্রতি মাসে অন্তত একবার লিখবেন, প্রতি মাসে অন্তত একবার তিনি এটা কি করবেন, সুপারভিশন করবেন। তিনি দেখবেন ঠিকঠাক ভাবে আপনি এই রেজিস্টার লিপিবদ্ধ করছেন কিনা। তাহলে মালখানা রেজিস্টার সম্পর্কে পুলিশের দায়িত্ব পেয়েছি আমরা। 526 বিধি, এগুলোই লিখে দিবেন। যদি 3-4টা লাইনও মনে থাকে 3-4টা লাইনে লিখে দিবেন, আল্লাহ ভরসা। 526 লিখবেন নিচে। পরের প্রশ্নে আমরা যাব। পিআর স্লিপ হবে বন্দির মুক্তির নোটিশ। মুক্তির নোটিশ পাওয়ার পর পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। আচ্ছা, পিআর স্লিপই হইবে বন্দির মুক্তির নোটিশ, এই কথাটা বলা আছে কত প্রবিধানে? 517 পিআরবিতে বলা আছে। তাহলে দেখেন পিআর স্লিপটা কি, এটা একটু আগে আপনাকে বুঝতে হবে। আসন্ন সপ্তাহে যারা মুক্তি পাবে, যে ব্যক্তিরা দণ্ড ভোগের পর জেলখানা থেকে মুক্তি পাচ্ছে, তাদের কিন্তু পুলিশ রেজিস্টার্ড করা হয় আলাদা করে, তাদের রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তাদের সকল ডাটাগুলো রেখে দেওয়া হয় পরবর্তীতে শনাক্তকরণের জন্য। এই যে অপরাধীরা যে থানা এলাকায় যাবে,
আমি ছেড়ে দিব, আমি মনে করেন দণ্ডপ্রাপ্ত হয়েছে, আমাকে আপনি ছেড়ে দিবেন না, আমার দণ্ড শেষ, ভোগ শেষ, তখন একটা স্লিপ তৈরি করে, এটাই কিন্তু পিআর স্লিপ। তাহলে পিআর স্লিপ পাওয়ার পর বোঝা যাচ্ছে এই লোকটা মুক্তি পাবে। পিআর স্লিপ কোর্ট অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন। তাহলে পিআর স্লিপটা যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাতে পাবেন, তখন তিনি বুঝতে পারবেন যে আমার এলাকার এই এই অপরাধীরা দণ্ড ভোগের পর পুনরায় প্রত্যাবর্তন করতেছে, তাই না? তাহলে তিনি কি হয়ে যাবেন, তিনি একটু সতর্ক হয়ে যাবেন। এই জন্যই বলা হয় পিআর স্লিপই হইবে বন্দির মুক্তির নোটিশ। অর্থাৎ পিআর স্লিপ যখন গেল, তার মানে সে মুক্তি পেয়ে থানা এলাকায় আসছে। এভাবে আপনাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে পিআর স্লিপ তৈরি করা হয় আসন্ন সপ্তাহে যাদের মুক্তি হবে তাদেরকে, তারা নিজ নিজ থানা এলাকায় ফিরে যাবে। এই সংক্রান্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে পত্র প্রেরণ করা হয় তাকেই বলা হয় পিআর স্লিপ। যেহেতু যাদের পিআর স্লিপ করা হয় তারা সাধারণত সামনের সপ্তাহে বা 15 দিনের মধ্যেই মুক্তি পাবে। এই জন্যই পিআর স্লিপ কি বলা হয়, পিআর স্লিপ কে বলা হয় বন্দির মুক্তির নোটিশ। আসতেছি ভাইয়া। তাহলে বন্দির মুক্তির নোটিশ কেন বলা হয় আমরা লিখতে পারবো না, 517 বিধি। এবার আসেন পিআর স্লিপ পাওয়ার পর কি করবেন, কত প্রবিধান 497 পিআরবি, 497 হলো পিআর স্লিপ পাওয়ার পর পুলিশ অফিসার কি করবেন। আচ্ছা, 497 ভুল বললাম নাকি আমি? 300, 397, আমি খুবই দুঃখিত। 397 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছুই না, 517-এর ভিতরে যে কথাগুলো লেখা আছে 397-ও সেই কথাগুলোই লেখা আছে। তাহলে আসেন 397 পাওয়ার পরে কি করবে দেখবেন, ভিসিএনবির যে খণ্ডগুলো আছে সেই খণ্ডের 2 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড অর্থাৎ অপরাধ প্রমাণ রেজিস্টার, কারণ কি তিনি দণ্ডভোগ করে আসছেন, আর ইতিবৃত্ত পত্র, এই দুইটা অংশে তাদের নামগুলো লিপিবদ্ধ করবেন। এরপরে তিনি গ্রামে ফিরে আসলেন কিনা এই খোঁজ খবর নেবেন। যদি দেখেন গ্রামে ফিরে আসছেন তাহলে তো ভালো, তার এই রেজিস্টার গুলো তিনি রক্ষণাবেক্ষণ করবেন। আর যদি তিনি গ্রামে ফিরে না আসেন, অবশ্যই এসপি স্যারকে, পুলিশ পুলিশ সুপার স্যারকে কি করবেন, এই সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন যে আমার এই অপরাধী তো আমার থানা এলাকায় ফিরে আসে নাই। এত টেনশন করলে হবে? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। এগুলো কি জানো না? সবই তো জানো, তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি যদি ভয় পাও তাহলে কিভাবে হবে বলো? ইনশাল্লাহ ঠিক আছে, আমি এগুলোতে পরে আসতেছি, ক্লাসটা শেষ করে নিই। তাহলে আসেন, পুলিশ সুপার কি করবেন, তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসপি স্যারকে জানাবে যে এই বন্দি ফিরে আসে নাই বা এই ব্যক্তি মুক্তি পাওয়ার পরে সে ফিরে আসে নাই, এবং পরবর্তীতে থানার রেজিস্টারে সেগুলো লিপিবদ্ধ করবেন। এবং দেখেন তিনি ফিরিয়ে যাওয়ার পর পিআর স্লিপ পুলিশ সুপার অফিসে তাকে ছাড়িয়ে দেওয়ার তারিখ কবে, তাকে আদালত ছেড়ে দিল এবং রেজিস্টারে এগুলো কবে অন্তর্ভুক্ত করা হলো এগুলো সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা রিপোর্ট দিবে। 397 শেষ, এই পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পাইছি পিআর স্লিপ কাকে বলে, পিআর স্লিপকে কেন বন্দির মুক্তির নোটিশ বলা হয়, পিআর স্লিপ পাওয়ার পরে কি করবেন, এটা মূলত ওসির দায়িত্ব। 397 আর 517। এরপরে আসেন পুলিশের, এগুলো গেল। হাত করা এবং হাত করার বিধি ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। হাত করার ব্যবহার এটা আপনারা জানেন, শুধু শুধু এটা বলতে গেলে সময় নষ্ট হবে। 330 পিআরবি, হাত করার ব্যবহার। এবার আসেন কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরি, কেস ডায়েরি হলো সিডি, সিডি কে কেস ডায়েরি বলে, তাই না? লিখবেন কেস ডায়েরি, যদি কেস ডায়েরি আসে কেস ডায়েরি লিখবেন, সিডি আসলে বাংলা দিয়ে, সিডি আসলে বাংলা দিয়ে, সিডি লিখবেন ইংরেজি দিয়ে, যা আসবে পরীক্ষায় হুবহু ওই ভাষায় লিখবেন। এরপরে লিখবেন কেস ডায়েরি কাকে বলে, এটা আমরা জানি, তদন্তকারী কর্মকর্তা কোনো মামলা তদন্তের শুরু থেকে শুরু করে কখন তদন্ত আরম্ভ হলো, কোন কোন জায়গায় গেলেন, কি কি পরিস্থিতি পেলেন, এই সমস্ত সম্পর্কে যে প্রত্যেক দিনের যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন সেটাকে বলে সিডি বা কেস ডায়েরি। বহুবার বলছি অলরেডি ক্লাসে, কেস ডায়েরি হেফাজতের পদ্ধতি 68 পিআরবি। তাহলে কেস ডায়েরি কিভাবে হেফাজত করবেন, কেস ডায়েরি কিভাবে প্রেরণ করবেন, কোন কোন সুনির্দিষ্ট ব্যক্তি ব্যতীত কেউ কেস ডায়েরি দেখতে পাবে না, সুন্দর করে পয়েন্ট আকারে লিখে ফেলবেন, ঠিক আছে? এইটাই হলো কেস ডায়েরি হেফাজত। প্রথমেই লিখবেন কেস ডায়েরি হেফাজত, লিখে আন্ডারলাইন করলেন, করার পর লিখবেন যখন যেই কর্মকর্তার নিকটে মামলার কেস ডায়েরি থাকবে তিনি এই কেস ডায়েরি হেফাজতের জন্য দায়ী থাকবেন। তাহলে বুঝতে পারছেন, কোর্ট অফিসারের কাছে থাকলে তিনি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকবেন, বা আমি আইও আমার কাছে থাকলে আমি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকবো। হ্যাঁ, তাহলে যার কাছে থাকবে তিনি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী থাকবেন। এরপরে লিখবেন সুনির্দিষ্ট কিছু পদমর্যাদার অফিসার, তারা যেমন কোর্ট অফিসার, তদন্তকারী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কেস ডায়েরি দেখতে পারেন। এরপরে কেস ডায়েরি যখন একখান থেকে আরেকখানে প্রেরণ করবেন, উপরে কেস ডায়েরি কথাটা লিখে দিতে হবে, গোপনীয় লিখে দিতে হবে। আবার দেখেন আপিল সহ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি একটি গোপন দলিল বলে গণ্য হবে, যাকে প্রেরণ করলেন তিনি স্যার এটা খুলে দেখতে পারবে না। হ্যাঁ, এভাবে আমরা
আমরা 68 বিধি সাহায্য নিয়ে এগুলো লিখে ফেলবো, যতটুকু আপনার মাথায় আসে সময় কভার করে এতটুকুই লিখবো। পরের প্রশ্নে যাব আমরা। কেস ডায়েরি লেখার পদ্ধতি এটাও আপনারা জানেন, কিভাবে লিখবে। যিনি দক্ষ তিনি বাংলা ইংরেজি দুই ভাষায় লিখতে পারবে। আমি ইংরেজিতে লিখতে পারলে আমি ইংরেজিতে লিখবো, যিনি বাংলা পারেন তিনি বাংলায় লিখবেন। প্রত্যেক দিনের ডায়েরি প্রত্যেক দিন লিখবেন। একাধিক দিনের তদন্তকৃত বিষয়। এমনিতে জোরে বলি আরো স্পিড বেড়ে গেছে, কারণ এতগুলো প্রশ্ন 1 ঘন্টায় আলোচনা আসলে হয় না, বুঝছেন। তাহলে আসেন, তাহলে যিনি কেস ডায়েরি লিপিবদ্ধ করলেন, একাধিক দিনের তদন্তকৃত বিষয় একটা ডায়েরিতে তিনি লিপিবদ্ধ করবেন না, তাহলে প্রত্যেক দিনের সিডি আলাদা আলাদা করে লিখতে হবে। এভাবে আপনি 5-7টা পয়েন্ট 5টা পয়েন্ট লিখলেই এনাফ। এরপরে যাব আমরা পরের সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন, আপনারা পারেন, এটি একটি সরকারি দলিল। পরের অংশে যাই, দেখেন পরের অংশটা অনেকগুলো ধারা ব্যবহার করা যাবে। কেস ডায়েরি 172, ফৌজদারি কার্যবিধির 172, প্রবিধান 68 বিধি ব্যবহার করতে পারবেন। 263, 264, 442, তাই না, অনেকগুলো বিধি ব্যবহার করা যায়। এরপরে সাক্ষ্য আইনে সরকারি দলিলের সবগুলো প্রাসঙ্গিকতা দিতে পারবেন। কোন ঘটনার ব্যাখ্যা হিসেবে 9 ধারা দিতে পারবেন। আপনি যেটাই দেন না কেন শুধু একটু লিখলেই হবে যে এই ধারায় এই কারণে আদালতে প্রাসঙ্গিক হয়। 9, 35, 74, 145, 157। নর্মালি আমরা সরকারি দলিলের ক্ষেত্রে এই ধারাগুলো ব্যবহার করে থাকি। বিচারাধীন বন্দির পায়ের বেরি এবং হাত করার ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। প্রবিধান 715 বিধি বিচারাধীন বন্দীদের হাত করা এবং পায়ের বেরি। প্রথমে বন্দীদের শ্রেণী বিন্যাস করা আছে, ক, খ, গ শ্রেণী, 3 শ্রেণীতে বন্দীদেরকে ভাগ করা যায়। এরপরে আপনি কাদের পায়ে বেরি পরাতে পারবেন, কাদের পায়ে বেরি পরাতে পারবেন না, কাদেরকে হাত করা দিতে পারবেন, পারবেন না। আবার যখন আপনার একাধিক বন্দী হবে, একজনের ডান হাতের সাথে একজনের বাম হাত এভাবে লাগিয়ে ফেলতে হবে। বন্দির সংখ্যা যদি বেজোড় হয়, যেমন ধরেন আপনার হাত করা খুবই কম, বন্দি আপনার 5 জন, 3 জন, 7 জন, এভাবে বেজোড় সংখ্যক বন্দিকে একত্রে আপনি বেঁধে ফেলতে পারবেন দড়ি টড়ি দিয়ে। ঠিক আছে, এগুলোই হলো হাত করা এবং পায়ের বেরি সংক্রান্ত বিধান। কত প্রবিধান, কত 715 বিধি। এটা অলরেডি পরীক্ষায় এসেছিল, তাই না। ক, খ, গ শ্রেণীর বন্দি, 3 শ্রেণীর বন্দি। এই বন্দির উপরে ছোট্ট একটা ক্লাসও নিছি আমি, আপনাদের দিছি। তাহলে দেখেন 478-এ যে বন্দির কথা বলা আছে তারা বিচারাধীন বন্দি। 500 বিধিতে যে বন্দি আছে সেটা পিয়ার বন্দি। আবার সাজাপ্রাপ্ত বন্দি কারা, এই যে 715 যারা, তারা কিন্তু সাজাপ্রাপ্ত বন্দি বা স্কটের আওতাধীন বন্দি বলতে পারি আমরা। তাদেরকে আবার যখন পায়ে বেরি পরাবেন এমন করে পরাতে হবে চামড়ার পট্টি, যেন পায়ের আবার চামড়া ছিঁড়ে না যায়, এগুলো খেয়াল রাখতে বলছে। ঠিক আছে, এই হলো হাত করা এবং পায়ের বেরির ব্যবহার। পারবেন ইনশাল্লাহ, লিখতে পারবেন। একই তো কথা ঘুরে ফিরে, শুধু প্রবিধান কোনটা আসবে এটা খেয়াল করে একটু দিলেই হবে। আসামির পরিচিতি, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ লাগেনি, তারপরও যেহেতু লিখছেন। অপরাধীর পরিচিতি প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। অপরাধীর পরিচিতি প্রমাণ। এবার দেখেন একটা অপরাধীকে আপনি কিভাবে চিনবেন। 452 বিধি, 452 বিধি দেখেন, অপরাধীকে চেনা যাবে। কোনো অপরাধীকে আপনি যে জেল প্যারেড করিয়েছেন এটা দিয়েও আপনি লিখতে পারবেন যে অপরাধীকে শনাক্তকরণ করা যায়। অপরাধীর পরিচিতি। আবার কি করতে পারবেন, যে কারাগারে তারা দণ্ডভোগ করেছে সেখানকার কারারক্ষী যারা, তাদের সাক্ষ্য প্রদানের মাধ্যমেও কি করা যাবে, অপরাধীদেরকে পরিচিতি করা যাবে। আরো উপায় আছে, আরেকটা যেন কি পড়ছিলাম। আচ্ছা, আরেকটা হলো আপনি কি করতে পারবেন, সাক্ষ্য আইনের বিশেষজ্ঞের মতামত গ্রহণ করতে পারবেন। কেন বিশেষজ্ঞের মতামত বলা আছে, মনে করেন কোনো অপরাধের ফিঙ্গারপ্রিন্ট কোন বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে, তাহলে এই সংক্রান্তে আপনি আবার বিশেষজ্ঞের মতামত নিতে পারবেন। অথবা তার ফিঙ্গারপ্রিন্ট পুনরায় নিয়ে আপনি কি করবেন, অফিসে প্রেরণ করবেন। AFIS, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। তারা বছরের পর বছর ওখানে কিন্তু সবকিছু রিজার্ভ থাকে, ডাটাগুলো রিজার্ভ থাকে। যে কোনো অপরাধী আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে তারা ওটা অল্প সময়ের মধ্যে ম্যাচ করে কিনা, আগে সে অপরাধ করেছিল কিনা, এগুলোর মাধ্যমে তারা এটা ডিটেক্ট করতে পারে। তাহলে এগুলো বিভিন্ন পদ্ধতিতে আপনি একজন অপরাধীর পরিচিতি নিশ্চিত করতে পারবেন। কত প্রবিধান, 452 প্রবিধান। তাহলে এগুলো আসলে আপনারা একটু টেকনিকে লিখে দিবেন, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্নে যাব। স্কটের আওতাধীন বন্দিগণ বা কয়েদিগণ কি কি দ্রব্য ব্যবহার করতে পারবেন। 720। এই যে দেখেন, কোন বন্দি শুধুমাত্র স্কটের আওতাধীন বন্দি না, যখন থানায় আপনি ডিউটি অফিসার থাকেন, আপনার যখন আসামি থাকে, তখন কি আপনি কি কি দ্রব্য তাকে দিতে পারেন না। মাদক দ্রব্য দিতে পারেন ভিতরে, সিগারেট টিগারেট চাইলেও কি আমরা দিতে পারি, পারি না। এই যে নিষিদ্ধ যে দ্রব্যগুলো 720, 21 দুইটা প্রবিধানে ব্যবহার করতে পারবেন। 720, 21 বন্দীদেরকে কোন কোন মালামাল নিতে দেয়া যাবে না, নিষিদ্ধ মালামাল গুলো কোনগুলো, যে কোনো ধরনের অ্যালকোহল, ধূমপান অথবা নস্যি টানিবার সরঞ্জাম, আমি এগুলো চিনি না, গাঁজা, আফিম, এগুলো
মাদকদ্রব্য, বিষাক্ত দ্রব্য সামগ্রী, স্বর্ণ, রৌপ্য, এই জাতীয় কোনো, তারা আমার ক্লাস নেওয়া দেখতে আসছে। আচ্ছা, এরপরে আসেন, সে পালিয়ে যেতে পারে, এই ধরনের সহায়ক যে কোনো জিনিসপত্র আপনি তাকে ওখানে দিতে পারবেন না। এরপরে আসেন, কতটুকু মালামাল সে বহন করতে পারবে, 721 প্রবিধান। সে যে মালামাল সঙ্গে নিতে পারবে সেটা কোনো ক্রমেই 12 থেকে 13 সেরের বেশি হবে না। দেখেন সুন্দর একটা টিকা লেখা আছে, এই টিকা থেকে পড়তে হবে, তাহলে 12 বা 13 সেরের বেশি হবে না। তাহলে কি কি প্রবিধান দিলাম? 720, 21। ওকে, এবার আসেন, প্রবিধান অনুসারে পুলিশ অফিসারের কোন কোন কার্যক্রম অসৎ আচরণের আওতাভুক্ত হবে? 106 পিআরপি দিয়ে শুরু করবেন। একজন পুলিশ অফিসার অবশ্যই চাকরির শৃঙ্খলা এবং বিধিমালা এগুলো তিনি মেনে চলবেন। যদি না মানেন তাহলে চাকরির রুলস অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 106 ধারায় প্রবিধান, দুঃখিত, প্রবিধান 106 বিধিতে পুলিশ অফিসারের কিছু কিছু আচরণ বিধিমালার কথা বলা আছে। যেমন তিনি যে কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে কি করতে পারবে না? মদ পান করতে পারবে না, প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এগুলো সব আপনার জানা। তাহলে 106 দিয়ে শুরু করে এরপরে সংবাদদাতা সংস্থার সংবাদদাতা হিসেবে, সাময়িক সংবাদপত্রের সংবাদদাতা হিসেবে তিনি যুক্ত হতে পারবেন না, সরকারি নীতি সমালোচনা করতে পারবেন না, টাকা ধার দিতে নিতে পারবেন না, শেয়ার, এগুলো সব কিছু তার অসদাচরণের অন্তর্ভুক্ত হবে। এটা প্রশ্ন তো আপনাদেরকে আমি সাজেশনেও লিখে দিছি, তাই না? পরের প্রশ্নে যাব, তাহলে বাকি প্রবিধান গুলো দিয়ে ফেলবেন। জেনারেল রেজিস্টার সম্পর্কে পুলিশের কর্তব্য আলোচনা করুন। শোনেন, জেনারেল রেজিস্টার বা এখানে জেনারেল রেজিস্টার যে আপনি লিখছেন এটা 536 প্রবিধান। এটা কিন্তু ম্যাজিস্ট্রেট যে কোর্টে জিআর রেজিস্ট্রেট মেনটেন করেন ম্যাজিস্ট্রেট স্যার, তার এটা জেনারেল রেজিস্টারের কথা বলা আছে। ঠিক আছে, জেনারেল রেজিস্টার বলতে সাধারণত কোন মামলার এফআইআর রুজু হওয়ার পর আমরা একটা জিআর নাম্বার ফেলি থানায়, থানাতেও কিন্তু একটা জিআর নাম্বার থাকে, বা জেনারেল রেজিস্টার মামলা, জেনারেল রেজিস্টার থাকে। তাহলে মামলাগুলো আমরা পড়ি না, মামলা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হলো জিআর মামলা, জেনারেল রেজিস্টার থানা থেকে যেগুলো যায়, আরেকটা হলো কোর্ট রেজিস্টার, তাই না? কোর্টে যে মামলাগুলো হয় 2 ধরনের হয়। তাহলে দেখেন, কোন মামলা রুজু হওয়ার পরে সাধারণত ম্যাজিস্ট্রেট স্যার কোর্ট অফিসারকে দায়িত্ব দেন, তিনি কি করবেন? এই মামলার প্রাথমিক তথ্য বিবরণী পাওয়ার পর কি করবেন? তিনি বিচারের জন্য মামলাটা আদালতে উপস্থাপন করেন, তাই না? এফআইআর এর কপিটা যে আপনি মামলা রুজু করলেন, রুজু করার পরে আপনি একটা কপি কোর্টে পাঠান না? কেন কোর্টে পাঠান? পরবর্তীতে ওটার উপর ভিত্তি করে, ওই রেজিস্টারের উপর ভিত্তি করে, বা ওই তখন বিচার কার্যক্রম শুরু হয়। তো এই ধরনের কিছু পুলিশ অফিসারের কি কি দায়িত্ব পালন করবে এগুলো লেখা নাই। ম্যাজিস্ট্রেটের অনেকগুলো কথা বলা আছে ভিতরে, আপনারা পাবেন হয়তোবা অনেক ব্যাপক বিষয়, অনেক আলোচনা জেনারেল রেজিস্টার সম্পর্কে। তাহলে আপাতত এইটুকু বুঝে নেন যে বিপি ফর্ম নাম্বার দেখেন 38, 17, অনেক অনেক অনেকগুলো বিপি ফর্ম দিচ্ছে। আমার তো মনে হলো এটাতে কোনো ভুল আছে কিনা। এই বিপি ফর্ম অনুযায়ী কোর্টে একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করেন, যেটাতে আমলযোগ্য অপরাধের বিবরণী লিপিবদ্ধ হয় এবং ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেটের কর্তৃত্বাধীনে বা তার তত্ত্বাবধানে থাকে, বিজ্ঞ আদালতের তত্ত্বাবধানে যে রেজিস্টারটি থাকে তাকে বলা হয় জেনারেল রেজিস্টার। তাহলে কি লিখবো আসলে? 536 বিধি। এখন আসেন পুলিশ অফিসারের কি কি দায়িত্ব। তাহলে লিখবেন, তিনি যথাযথভাবে এই রেজিস্টার লিপিবদ্ধ করবেন। আমলযোগ্য যে সমস্ত মামলার সংবাদ আসবে সেই সমস্ত মামলার ক্ষেত্রে তাকে যদি রিপোর্ট প্রেরণ করা হয়, কোর্টে রিপোর্ট দেওয়া হলে অবশ্যই সেগুলো আদালতে, এই দেখেন, রেজিস্টার সুষ্ঠুভাবে লিখিত লেখার দায়িত্ব হলেন একজন সিনিয়র কোর্ট অফিসারের। আদালত অফিসার মানে কোর্ট অফিসার, ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা আছে এই রেজিস্টারের কোন কোন কলাম গুলো তিনি কখন কখন পূরণ করবেন, অপরাধীকে জামিন দিলে কোন কলামে লিখবেন, বাৎসরিক নাম্বার দিবে, এই যে উপরে একটা নম্বর থাকবে বাৎসরিক নম্বর, নিচে একটা নম্বর থাকবে মাসিক নম্বর। এইভাবে আপনারা 4-5টা পয়েন্ট এখান থেকে লিখে দিবেন, বাস। এছাড়া এটা আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ লাগে না, এত কঠিন প্রশ্ন দিবে না, এত কঠিন প্রশ্ন দিলে মানুষ তো লিখতেই পারবে না জেনারেল রেজিস্টার। তাহলে আসে, যেহেতু লিখে দিয়েছেন এই জন্য একটু আর কি বললাম। এবার আসেন, এরল বিরলের পার্থক্য আলোচনা করুন। এটা তো জানাই আছে, দুশ্চরিত্র তালিকা 343 প্রবিধান এ তালিকা, 344-এর ক হলো বি তালিকা। এরপরে আসেন, অপমৃত্যু মামলার তদন্ত পুলিশ 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 প্রবিধান অনুযায়ী আলোচনা করুন। তাহলে অপমৃত্যু মামলার তদন্ত প্রবিধান 299 বিধি, 300 বিধিও ব্যবহার করা যাবে। ফৌজদারি কার্যবিধি 174টা অবশ্যই দিবেন, ঠিক আছে? তাহলে অপমৃত্যু মামলার তদন্ত শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ নয়, অনেক কিছু আছে তদন্তের কার্যক্রমের মধ্যে। কমপক্ষে 10টা পয়েন্ট লিখে দিবেন। কোনো মামলা রুজু হবার পরে কি করে তদন্তকারী কর্মকর্তা অপমৃত্যু মামলার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হবেন, সুরতাল রিপোর্ট তৈরি করবেন। একাধিক লাশের ক্ষেত্রে আলাদা আলাদা সুরতাল রিপোর্ট তৈরি করবেন, কিন্তু আলাদা আলাদা কেস ডায়েরি লিপিবদ্ধ করার প্রয়োজন নাই। মানে পিআরবিটা একটু বেশি, প্রবিধানটা একটু ফোকাস করবেন যদি প্রবিধানের আলোকে প্রশ্ন আসে, ঠিক আছে?
আর যদি এমনিতেই অপমৃত্যু মামলা তদন্ত আসে, সিআরপিসি প্রবিধান দুটো মিলেই লিখবেন। তবে আপনার টার্গেট থাকবে প্রশ্ন যেদিকে আপনার উত্তর সেদিকে, ঠিক আছে? পরের প্রশ্নে যাব আমরা। জনসাধারণের সাথে পুলিশের আচরণ বিধিমালা 33 পিআরবি তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। প্রবিধান 33, পুলিশের জনসাধারণের শ্রদ্ধা, শুভেচ্ছা, সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব নয়। যারা খারাপ আচরণ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যত সম্ভব কম ঝামেলায় জড়িত হবেন পুলিশ অফিসার। যারা এই ধরনের নিয়ম বিধিমালা মেনে চলবে না তাদেরকে কি করা যাবে? পদোন্নতির জন্য সুপারিশ করা যাবে না। প্রশিক্ষণকালীন তাদেরকে ভালো আচরণের উপরে প্রশিক্ষণ দিতে হবে, তাই না? এগুলো তো সবাই জানি। অস্ত্র রেজিস্টার সম্পর্কে পুলিশের করণীয় কি? 374 প্রবিধান। 374 অস্ত্র রেজিস্টার না, থানার সকল রেজিস্টার হলো 373। অর্থাৎ ওইভাবে বলা নাই, দেখবেন পরিশিষ্ট 15 লেখা আছে, আবার প্রবিধানের আবার কিন্তু পরিশিষ্ট আছে, বুঝছেন? ইন্ডেক্স বলে, হ্যাঁ। তো এটা আপনারা প্রবিধানের কোন বইটাতে পাবেন জানেন? 3টা আলাদা আলাদা প্রবিধানের খণ্ড আছে, আমার কাছে বইটা আছে কিন্তু এই মুহূর্তে কাছে নাই। এখানে আপনি পরিশিষ্ট গুলো দেখতে পারবেন। এই যে আমরা প্রবিধান 53-তে এসআর মামলাগুলো পড়ি না, এই পরিশিষ্ট 15-তেই আছে কোন কোন মামলাগুলোকে আপনি এসআর বলে গণ্য করবেন। এটা দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু নাই। তাহলে বোঝেন, এই যে প্রবিধানের ভেতরেও আরো যেমন তফসিল থাকে সিআরপিসিতে, এরকম পরিশিষ্ট আছে প্রবিধানের, ঠিক আছে? তাহলে এই পরিশিষ্টর ভেতরে বলা আছে কিন্তু যে রেজিস্টার কতগুলো থাকবে, থানায় কোন কোন রেজিস্টার গুলো থাকবে, এই রেজিস্টার আপনি কিভাবে লিপিবদ্ধ করবেন। তাহলে এরকম আপনার অস্ত্রগুলিরও একটা রেজিস্টার থানায় থাকবে। আমি জানি না কত পিআরবি, আপনাদের জানা থাকলে একটু লিখে দেন। তাহলে আসেন, এই যে এই রেজিস্টার কিভাবে লিপিবদ্ধ করবেন, অবশ্যই প্রত্যেকটা রেজিস্টারে সুনির্দিষ্ট সরকারি ফরম্যাট থাকবে যাতে রেজিস্টারের পাতা ছিঁড়ে ফেলতে কেউ না পারে। এরপরে আসেন, রেজিস্টার লেখার সময় সুনির্দিষ্ট মানে সুন্দর করে গোটা গোটা অক্ষরে রেজিস্টারটা লিপিবদ্ধ করতে হবে। যতটুকু জানেন বেসিক এটা আপনি লিখে দিবেন। একটা রেজিস্টার কাটাকাটি হয়ে গেলে আপনি কি করতে পারবেন না, ঘষে মেজে ওটা কাটতে পারবেন না। এমন করে একটানে কাটতে হবে যাতে আপনি কি ভুল করেছিলেন এটা পরে দেখলে বোঝা যায়, এবং পরে আপনি মার্জিনের ভেতরে আবার সুন্দর করে সংশোধনটা লিখে দিবেন। রেজিস্টারে ইংরেজি ক্রমিক নম্বর ব্যবহার করবেন। কোন রেজিস্টার পুলিশ সুপারের অনুমোদন ব্যতীত কোনো পাতা আপনি কাটাছেঁড়া করতে পারবেন না। এরপরে কোনো বিষয় সম্পর্কে নতুন রেজিস্টার লিপিবদ্ধ করার প্রয়োজন হলে আবার আপনি কার অনুমোদন নেবেন? পুলিশ সুপার স্যারের অনুমোদন নেবেন। তো এগুলো কি পড়ার কথা বলেন? এগুলো তো আপনারা জানেন। তাহলে কত বিধি? 374 বিধি, এটা সকল রেজিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে কেউ জানেন না অস্ত্রের আলাদা রেজিস্টার আছে কিনা? এরপরে আসেন, তাহলে 239-এর কততে অস্ত্র আছে না, থানায় প্রেরিত অস্ত্র, গোলা বারুদ, ওরকম একটা বিধি সঙ্গে দিয়ে ফেলবেন। কিছু তো করার নাই, অস্ত্র যদি আসে। এমনিতে কিন্তু রেজিস্টার ওইভাবে আমার জানা নাই। প্রবিধান তো অনেকগুলো ব্যাপক, 1290টা পিআরবি, আপনি ওইভাবে খুঁটিনাটি পড়ারও কিন্তু সুযোগ হয় না। যতগুলো আমাদের পরীক্ষার রিলেটেড আমরা তো এগুলোই শুধু পড়ি। এবার আসেন, জেল প্যারেড, টিআই প্যারেড, চৌকিদারি প্যারেড। ওরে বাবারে বাবা, 3 প্যারেড একসাথে। তাহলে জেল প্যারেড কত? 515। এগুলোর আবার বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে বৈশিষ্ট্য যদি চায়, যদি দেখেন নম্বর 4, তাহলে আপনি 4 দুগুণে 8টা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে আবার কাকে বলে দিছি সঙ্গে, তাহলে 5টা বৈশিষ্ট্য লিখবেন। এভাবে করে আপনি টাইম মেনটেন করে লিখবেন। তাহলে আসেন, জেল প্যারেড কাকে বলে? 515 প্রবিধান কি বলা আছে জেল প্যারেডে? জানি না। রবিবারে জেল প্যারেড অনুষ্ঠিত হবে, যারা যারা ছাড়া পাবে তাদের সঙ্গে পুলিশ অফিসারদের পরিচিতির জন্য জেল প্যারেড অনুষ্ঠিত হবে। এভাবে তাহলে কাকে বলে লিখতে পারবো আমরা ইনশাল্লাহ, তাই না? প্রবিধান 515 বিধি মোতাবেক আসন্ন মুক্তিপ্রাপ্ত অপরাধীদের সঙ্গে পুলিশ অফিসার যাতে তাদেরকে শনাক্ত করতে পারে বা পরবর্তীতে দেখা হলে চিনতে পারে, তাদের পরিচয়ের জন্য জেলখানায় তাদেরকে মুক্তির পূর্বেই সপ্তাহের রবিবারে যে প্যারেড অনুষ্ঠিত হয় তাকে জেল প্যারেড বলে। প্রবিধান 515 বিধি নিম্নে জেল প্যারেডের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হলো। আন্ডারলাইন 1 নম্বর পয়েন্ট, জেল প্যারেড রবিবারে অনুষ্ঠিত হয়। যেদিন জেল প্যারেড অনুষ্ঠিত হবে তার পূর্বেই একজন সাব ইন্সপেক্টর বা এএসআই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি জেল প্যারেডের একটি প্রতিবেদন প্রস্তুত করবেন। পরের দিন জেল প্যারেড অনুষ্ঠিত হবে সকাল 8টায়, 7:30টার মধ্যে তারা উপস্থিত হবেন। মহিলারা না থাকলেও তাদের নামে এন্ট্রি হবে, ঠিক আছে? এই তো হয়ে গেল বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আছে? পরে টিআই প্যারেড কাকে বলে? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআই প্যারেড হলো শনাক্তকরণ মহড়া। অপরাধীদেরকে সাক্ষীদের মাধ্যমে শনাক্তকরণের জন্য যে প্যারেড অনুষ্ঠিত হয় জেলখানার ভিতরে তাকেই টিআই প্যারেড বলে বা শনাক্তকরণ মহড়া বলে। সেম ভাবে আপনি সুন্দর করে লিখলেন। চৌকিদারি প্যারেডের বৈশিষ্ট্য, এটা তো না বললেও আপনারা 20টা বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবেন। চৌকিদারি প্যারেড হবে, প্যারেড থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, সুনির্দিষ্ট কিন্তু ডেট নাই চৌকিদারি প্যারেডের, ঠিক আছে? এরপরে আসেন, চৌকিদারদের হাজিরা নিলে সে এলাকার মাদক দ্রব্য সেই সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসা করবেন। অনেকগুলো পয়েন্ট লিখতে পারবেন। আবার
জেলা ম্যাজিস্ট্রেট যদি সুনির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে জানতে চান সেটাও চৌকিদারি প্যারেডে জিজ্ঞাসা করা যাবে। হইচই বিজ্ঞাপন ইস্যু করা হলে অথবা কোনো গুরুত্বপূর্ণ মামলার অপরাধী পালিত মানে পলাতক হলে, দুঃখিত, পলাতক হলে তাদের সম্পর্কেও চৌকিদারদের চৌকিদারি প্যারেডের মাধ্যমে অবগত করতে হবে, নজরদারি বৃদ্ধি করতে হবে এলাকার ইত্যাদি। এগুলো বৈশিষ্ট্য। কোনো চৌকিদার যদি না হাজির থাকে তখন তাকে কি করতে হবে? অ্যাবসেন্ট দিতে হবে, সোজা কথা। লাল কালিতে তার ওখানে আর কি ইয়া করতে হবে, প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে আসেন পুলিশ রেগুলেশনে এএসআই এর দায়িত্ব কর্তব্য। এটা বলার মতো কোনো ভাষা নাই। 207 পিআরবি দিয়ে শুরু করবেন। এরপরে যা যা জানেন, মফস্বল ডিউটি করতে যাবে, নৈশ টহল ডিউটি করবে, অস্বাভাবিক মৃত্যুর খোঁজ খবর রাখবে, হ্যাঁ, সবকিছু এএসআই দায়িত্ব কর্তব্যের মধ্যে দিতে পারবেন। এরপরে আসেন আবার সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি? সাব ইন্সপেক্টরকে সাহায্য সহযোগিতা করা। এরপরে আপনি শুরু করে দিবেন যা পারেন। প্রবিধান 274 বিধি, 444, 445, এগুলো এগুলো কিন্তু এএসআই দায়িত্ব কর্তব্য বলতেছি না, এগুলো এখানে লেখা আছে। তাহলে 274 কি? মেমো অফ এভিডেন্স, আপনি যে সাক্ষ্যের স্মারকলিপি পাঠাবেন সেটা 274। 444 কি? মামলার ব্রিফ। 445 মামলার ফাইনাল মেমো, এফএম। এগুলো আমরা সব জানি, টিকা পরে ফেলবেন ইনশাল্লাহ। সাজ্জাদ ভাই, আপনার প্রশ্নটা ছিল পুলিশ রিপোর্ট কি? আপনি লিখবেন পুলিশ রিপোর্ট বলতে কোনো তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে অপরাধ, ডিটেলস লিখতে চাইলে লিখবেন, সংক্ষেপে লিখতে চাইলে এভাবে লিখবেন: তদন্ত শেষে তদন্তের ফলাফল সম্পর্কে আদালত বরাবর যে রিপোর্ট প্রেরণ করে তাকে পুলিশ রিপোর্ট বলে। পুলিশ রিপোর্ট দুই ধরনের হয়ে থাকে, কি কি? চার্জশিট, ফাইনাল রিপোর্ট। ঠিক আছে। কি কি ধারা দিতে পারবেন? ফৌজদারি কার্যবিধি 173, প্রবিধান 272, 275 বিধি। আর কারো কোনো প্রশ্ন? নাই? যখন জিজ্ঞাসা করি, আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো আমি খুলে দিচ্ছি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ভয় পাইয়েন না, আল্লাহ ভরসা। অন্য কোনো আইন পড়তে চান কিনা সেটা বলেন।